রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছলে আগামী মাসে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। 5ই আগস্ট ছুটি ঘোষণার সিদ্ধান্ত সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার পূর্ণাঙ্গ শুনানি 25 জুন। ভিন্নমত দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহারের অভিযোগ গুম কমিশনের। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধানের আশা আসিফ মাহমুদের। খাগড়াছড়ি, ফেনী ও সাতক্ষীরার সীমান্ত দিয়ে আজও নারী শিশুসহ 30 জনকে পুশিং করেছে বিএসএফ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে ঐকমত্যে পৌঁছলেই জুলাই মাসে জুলাই সনদ তৈরি করা সম্ভব, জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আগের দিনের আলোচনার ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে আজকের আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। রাষ্ট্রপতি নির্বাচনে আগের পদ্ধতিতে ফিরে যেতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে বলে আশা আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাদের। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে 29টি রাজনৈতিক দল। সভার সূচনা বক্তব্য রাখেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জানান, সংস্কার কমিশনের সংলাপের পরপরই প্রকাশিত হবে জুলাই ঘোষণাপত্র। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি, কিছু কিছু জায়গায় আমরা সমাপ্তি টানতে পারছি, কিছু কিছু জায়গায় পারছি না, যেগুলো আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। যে কারণে যে সমস্ত বিষয়গুলো অমীমাংসিত থেকে গেছে ইতিমধ্যেই, সেগুলি হবে আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা আগামী সপ্তাহে, যখন রোববার থেকে আমরা আলোচনা শুরু করব। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনতে একমত বেশিরভাগ দল। আমরা নীতিগতভাবে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজের পক্ষে প্রেসিডেন্টের নির্বাচনের জন্য, কিন্তু আমরা একটা কথা বলেছি যে লোকাল গভর্নমেন্ট নির্বাচনটিও কেয়ারটেকার সরকারের অধীনে হইতে হবে, যেমনিভাবে পার্লামেন্ট নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হবে। 2 কক্ষে 500 আপনার সদস্য এবং এক্সটেন্ডেড 76 জন, 576 জন, এইটাকে ইলেকট্রাল কলেজ হিসেবে বিবেচনা করার পক্ষে আমাদের দলের মতামত। কিন্তু এখানে কিছু কিছু দলের মতামত হচ্ছে পুরো 70,000 জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই, সংসদ, এবং অনেক দলের মতামত হচ্ছে শুধুমাত্র পার্লামেন্টের 2 কক্ষ, কিন্তু ভোট হবে গোপন ব্যালটে। এখানে কিন্তু সবাই একমত। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিদ্যমান অবস্থা পরিবর্তনে প্রায় সবাই একমত। ইলেকটোরাল কলেজ, পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে গোপন ব্যালটে ভোট দেওয়ার ব্যাপারেও মতৈক্য হয়েছে। আগে যেটা ছিল শুধুমাত্র নিম্নকক্ষের পার্লামেন্টের মেম্বাররাই শুধু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতেন, এখন উচ্চকক্ষ যদি হয় উচ্চকক্ষের সদস্যরাও ভোট দিবেন। এখানে গুণগত কথা সেটা হচ্ছে আগে 70 অনুচ্ছেদে দলের প্রার্থীর বিপক্ষে ভোট দেওয়ার ক্ষমতা ছিল না। এখন 70 অনুচ্ছেদে আমরা যে অ্যামেন্ডমেন্টটা এনেছি বা সংস্কারটা করেছি, সেখানে দলের প্রার্থীর বিরুদ্ধেও সংসদ সদস্যরা ভোট দিতে পারবেন। সকলেই ঐকমত্য হয়েছেন যে প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে, এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়। আমরা আশা করি আজকে পর্যন্ত গতকালকের মতন আলোচনাটা খুব হতাশাব্যঞ্জক হয়নি। আজকে আলোচনাটা অনেকখানি ইতিবাচক। আমরা চিন্তা বা মতামতের ঐক্যটা অনেকখানি আমরা কাছাকাছি এসছি। সর্বশেষ আমরা ধরে নিতে পারি যে আমরা ধরে নিচ্ছি উভয় কক্ষের সদস্যরা তাদেরকে নিয়ে যে নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ তাদের গোপন ব্যালটে সেখানে রাষ্ট্রপতি নির্বাচন হবেন। দু একটি দলের আলোচনা বা প্রস্তাবে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। সংলাপে স্বৈরাচারের দোসরদের অংশ নেওয়ার অভিযোগ তুলে আপত্তিও জানিয়েছে কোনো কোনো দল। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
5 আগস্টকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই দিবসটি যাতে জাতীয় দিবস হিসেবে পালন করা যায় সেজন্য উপদেষ্টা পরিষদে আলোচনা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসের আগেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে জানিয়ে ঘোষণাপত্র প্রণয়নে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও প্রেস সচিব জানিয়েছেন। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন, তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় স্বচ্ছতা বজায় রাখতে সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানি 25 জুন নির্ধারণ করা হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। অনলাইনে শেখ হাসিনার এমন একটি রেকর্ড ছড়িয়ে পড়লে তা শেখ হাসিনা এবং গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলের মধ্যকার কথোপকথন হিসেবে শনাক্ত করে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার একাধিক নির্দেশনা থাকলেও তারা হাজির না হওয়ায় 3 জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশনা দিয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হয়। এরপরেও আসামিরা হাজির না হলে বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে এমিকাস কিউরি নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। এমিকাস কিউরি নিয়োগের ফলে মামলায় স্বচ্ছতা বজায় থাকবে বলে মনে করে প্রসিকিউশন। এখানে একজন আসামি অপরজনকে বলছেন যে 227 জনকে মার্ডার করার লাইসেন্স পেয়ে গিয়েছে। শুধু তাই নয়, এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে ও হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত হয়। ট্রাইব্যুনাল আইনে অ্যামিকাস কিউরিটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন। ওনারা চাইলে যে কোনো আইনি ব্যাখ্যায় আদালতকে সহায়তা করার জন্য যে কোনো ম্যাটারে অ্যামিকাস কিউরি নিয়োগ করতে পারেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। To ensure that the process is entirely fair. So it's not for me to say that the system is perfect. It will always be subject to continuing. আমি বিভিন্ন দেশের ট্রাইব্যুনালের সাথে কাজ করেছি। আমি নিশ্চিত করার চেষ্টা করছি যাতে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে, একই সাথে ন্যায় বিচার নিশ্চিত হয়। বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এছাড়া 2টি গণহত্যার মামলা ও একটি গুণ সংক্রান্ত মামলা চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী। 1850 জনের গুমের অভিযোগের মধ্যে 253 জনকে গুম করার অকাট্য প্রমাণ কমিশন পেয়েছে বলে জানান তিনি। এসব গুমে দেশের গোয়েন্দা বাহিনীর পাশাপাশি ভারতীয় গোয়েন্দারাও জড়িত ছিল বলে জানান কমিশন চেয়ারম্যান। এ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত গুম কমিশন বৃহস্পতিবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে। এতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী বলেন, গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল এলিট ফোর্স র্যাব। গুমের 1850টি অভিযোগের মধ্যে 253টির অকাট্য প্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। বাকিগুলোর তদন্ত চলছে বলে জানান কমিশন চেয়ারম্যান। গুমের বিষয়ে তদন্ত করতে সারা দেশে 16টি গোপন বন্দিশালা পরিদর্শনের কথা জানান বিচারপতি মইনুল হোসেন চৌধুরী।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেবার দাবিতে গত কয়েকদিনের মতো আজও নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকাবাসী। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরাও। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইশরাক হোসেনের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। আরও জানাচ্ছেন নিয়াজ মাখদুম। বৃহস্পতিবার সকাল থেকেই নগর ভবনে আসতে থাকেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনে অংশ নেয়া সর্বস্তরের মানুষ। আগ থেকেই এই কর্মসূচিতে যোগ দিতে অপেক্ষায় ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মচারীরা। আন্দোলনকারীদের সম্মিলিত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগর ভবন প্রাঙ্গণ। তারা বলছেন, উপদেষ্টা সজীব ভুঁইয়া শপথ ভঙ্গ করেছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদ নিয়ে তালবাহানা করছেন তিনি। অধিকার বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা। বিভিন্নভাবে কালক্ষেপণ করা হয়েছে, নজিরবিহীনভাবে উপদেষ্টারা এ বিষয়ে তাদের শপথ ভঙ্গ করে কথাবার্তা বলছে। সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দ মতো লোক বসিয়ে শত শত কোটি টাকা বাণিজ্য করবে, দুর্নীতি করবে। সরকার যে কি চাচ্ছে সেটি আমরা বুঝতে পারছি না। ইশরাক এসে ময়লা নিষ্কাশন, আপনার গিয়ে যে মশা নিধন আর পরিবেশ, এগুলার জন্য কাজ করতেছেন। ন্যায্য পানা ইশরাক ভাইকে মেয়রের শপথ মারাই, ইশরাক ভাইয়ের দায়িত্বটা বুঝিয়ে দাও। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার বিরতি দিয়ে শনিবার থেকে কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ঢাকাবাসী আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ষড়যন্ত্র করে সকল দায় ইশরাক হোসেনের উপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছেন। এই সজীব ভুঁইয়া নগরবাসীর লাইট বন্ধ করতে চাচ্ছে, ময়লা আবর্জনা পরিষ্কার করতে বাধা দিচ্ছে, বার্থ সার্টিফিকেট দিতে নিষেধ করছে। সব নাগরিক সুবিধা যেটা আসিফ ভুঁইয়া বন্ধ করেছে, ষড়যন্ত্র করতেছে, এগুলো আমরা প্রতিবাদ করব, এগুলার বিরুদ্ধে আমরা সোচ্চার হব, যাতে নগরবাসী নাগরিক সুবিধা পায়। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গত 14 মে থেকে আন্দোলনে নামে ঢাকাবাসী। নগরবাসীর সেবা বজায় রাখতে মস্ক নিধন কর্মসূচি সহ নানা কার্যক্রম হাতে নেন ইশরাক হোসেন। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইস্যুতে উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন পাবলিক লাইব্রেরির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা যেভাবে বিঘ্নিত হচ্ছে তাতে এখন আর বসে থাকার সুযোগ নেই। এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ে সরকার সতর্ক রয়েছে। জানান, উত্তর সিটিতে সমস্যা না থাকলেও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংকটের মধ্যেই কিছু কাজ চলছে। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উপদেষ্টা বলেন, উন্নয়নমূলক কাজের সুষম বন্টন নিশ্চিত করতে চায় সরকার। আসলে প্রথম থেকেই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিগত সরকার 17 বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। গ্রামগঞ্জের স্কুল সরকারি হয়েছে ঠিকই, তবে শিক্ষক শিক্ষার্থীরা ক্লাসে যায় না। তবে এজন্য তারা দায়ী নয়। আওয়ামী লীগ সরকার জাতিকে মূর্খ করে রাখতে চেয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র নেতা বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করেছিলেন, যার সুফল দেশবাসী পেয়েছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সেমিনারে এসব কথা বলেন ডক্টর মঈন খান। আলোচকরা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কাঠামো গড়ে তোলার পক্ষে ছিলেন। এর মধ্যে একটি মূল্যবোধ ভিত্তিক নৈতিক শিক্ষা ব্যবস্থা গঠনের অভিপ্রায় ছিল তার। জিয়াউর রহমান ছিলেন দেশ
দেশপ্রেমিক দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি শিক্ষাকে জাতি গঠনের মূল উপাদান হিসেবে বিবেচনা করতেন। তার গৃহীত উদ্যোগ ও শিক্ষা বান্ধব নীতিমালা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। উপজেলা শহরের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহরিয়াজুল হান্নান, জেলা মহিলা দলের অন্তর্ভুক্ত 8টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাও উপস্থিত ছিলেন। দেশে করোনার সংক্রমণের শঙ্কা দেখা দিলেও উত্তরাঞ্চলের স্থানীয় মানুষজনের মধ্যে নেই তেমন কোনো সচেতনতা। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানছেন না কেউই। অচল পিসিআর ল্যাব, নেই নমুনা সংগ্রহের কিটও। চিকিৎসকরা বলছেন, জনসচেতনতা ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। পথে প্রান্তরে ভিড়, অফিস আদালত সহ কর্মব্যস্ত এলাকা ভরা মানুষ। নতুন করে করোনার প্রাদুর্ভাবের এ সময়ে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোথাও। এর আগে বিভাগীয় শহর রংপুরে করোনা আক্রান্ত ছিলেন 65,000 মানুষ, প্রাণ হারিয়েছেন 13,000। এবার ফের করোনার সংক্রমণ শুরু হলেও তোয়াক্কা করছেন না এ অঞ্চলের মানুষ। আমাদের 23 সাল পর্যন্ত এই পরীক্ষা নিয়মিত হচ্ছিল, মাঝখানে করোনা প্রাদুর্ভাব না থাকাতে এটা বন্ধ ছিল। তা আমরা আবার ইতিমধ্যেই আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা কিট পেয়ে আমাদের রংপুর মেডিকেল কলেজের যে RT-PCR মেশিন আছে সেটা আমি চালু করতে পারবো। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে মেশিন আছে সেখানে অ্যান্টিজেন টেস্ট একটা আছে, এইটা অলরেডি চালু করার ব্যবস্থা হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, পরীক্ষা নিরীক্ষা না হলে সংক্রমণের প্রকৃত চিত্র পাওয়া কঠিন। তবে বিভাগের 50টি হাসপাতাল সহ বিশেষায়িত একটি হাসপাতাল করোনার জন্য প্রস্তুত করা হয়েছে। আমরা আসলে পরীক্ষাই করতে পারিনি, এই জন্য পজিটিভ বা নেগেটিভ এটা বলতে পারছি না। তবে এরকম করোনার যে সাইন সিমটম নিয়ে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি নেই বা আমাদের কাছে এরকম আসে নাই। প্রত্যেকটা জেলা হাসপাতালে 10 বেডের একটি করে আইসোলেশন রুম তৈরি করা হচ্ছে। কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সবাইকে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। পরিসংখ্যান বলছে, করোনা ঝুঁকি কমাতে 2011 সাল থেকে চলতি বছরের 15 জুন পর্যন্ত প্রথম থেকে বুস্টার ডোজ পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে 1,37,00,000 লাখ, আর টিকা নিয়েছেন 68,500 মানুষ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন আশ্বাস দিয়েছেন, শিবুলিয়া ঘাটের ঐতিহ্য ফেরাতে ফেরি চলাচল আবারও চালু করা হবে। বৃহস্পতিবার দুপুরে শিবুলিয়া ঘাটে BIWT এর প্রশিক্ষণ কেন্দ্র, গ্রেস ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন ও শিবুলিয়া ঘাট নিয়ে মাস্টার প্ল্যান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশ্বাস দেন। সেমিনার BIWT এর পক্ষ থেকে ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের পোর্ট নির্মাণ, ইকো পার্ক, কনভেনশন হল, রিভার মিউজিয়াম, পাবলিক অ্যাকুয়ারিয়াম, ওয়াকওয়ে ও কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ সহ প্রায় 10টি প্রস্তাবনা তুলে ধরা হয়। এর আগে প্রধান অতিথি 2 সপ্তাহ ব্যাপী বেসিক গ্রেজিং অপারেশন কোর্সের উদ্বোধন করেন। পরে তিনি ঘাট এলাকায় BIWT এর পরিদর্শনার্থী জাহাজ ও প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন করেন। চট্টগ্রামের পাহাড়তলী থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপি কার্যালয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিএমপির উপকমিশনার হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া। বলেন, পাহাড়তলী থানার সাগরিকা রোড থেকে আসামি সাইদুর রহমান মাসুমকে আজ ভোরে গ্রেফতার করা হয়। এ সময় তার কোমরের বেল্টের সাথে ঝুলানো অবস্থায় একটি সেমি অটো পিস্তল ও লোড করা অবস্থায় 4 রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ। এ সময় ওই আসামিকে অস্ত্রের বিষয়ে জিজ্ঞেস করলে জানায়, গত বছরের 5 আগস্ট থানা ভাঙচুর, অগ্নিসংযোগ ও থানা লুটপাটকারীদের কাছ থেকে সে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছে। এই আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে দীর্ঘদিন ধরে সে ও তার সহযোগীরা পাহাড়তলী থানা এলাকা সহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। গ্রেফতার আসামি সাইদুরের বিরুদ্ধে সিএমপির পাহাড়তলী থানায় একটি মামলা রয়েছে। চট্টগ্রাম মহানগরীকে স্মার্ট সিটিতে রূপান্তর করতে
অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই লক্ষ্যে ফাইবার অ্যাট হোম নামের একটি সংস্থার সাথে চুক্তি করেছে সিটি কর্পোরেশন। মহানগরের টাইগার পাসে চসিক কার্যালয়ে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট নগরে রূপান্তর করতে ভূগর্ভস্থ ক্যাবলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইবার অ্যাট হোম লিমিটেডের সঙ্গে এই চুক্তির মাধ্যমে মহানগরের অব্যবস্থাপনায় থাকা ঝুলন্ত তারের জঞ্জাল মুক্ত করে পরিকল্পিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শুরুতে 5টি ওয়ার্ডে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে পুরো মহানগরীতেই এটি বাস্তবায়িত হবে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার পাভেলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক কল্যাণ সমিতি। পাভেলকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন সমিতির সদস্যরা। সকালে ঢাকা জেলা রেজিস্ট্রার মুন্সি মুখলেসুর রহমান এর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। এরপর আবারও বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের দাবি, পাভেলকে প্রত্যাহার না করা পর্যন্ত কাজে যোগ দেবেন না তারা। অন্যদিকে দলিল লেখকরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে গেলেও সাব রেজিস্ট্রার তার এজলাসে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি। বগুড়ায় অনুষ্ঠিত 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্স সম্পন্নকারী 16 জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র বিতরণ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনী ফ্লাইং ইনস্ট্রাক্টরস স্কুলস এরুলিয়া এয়ারফিল্ড বগুড়ায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর 16 জন ও বাংলাদেশ নৌবাহিনীর একজন কর্মকর্তা ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদপত্র গ্রহণ করেন। 65তম ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার একেএম শওকত উল্লাহ চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে সম্মানজনক মফিজ ট্রফি অর্জন করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ উড্ডয়ন প্রশিক্ষকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল, যা বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। এতে সহকারী বিমান বাহিনীর প্রধান, বিমান বাহিনী ঘাঁটি বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। বিগত সরকারের সময় শিক্ষা মন্ত্রণালয়ের কমিশন বাণিজ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। নেপাল দূতাবাস ও ট্যুরিজম বোর্ডের উদ্যোগে নেপাল বাংলাদেশ ট্যুরিজম বৈঠক হয়েছে চট্টগ্রামে। মহানগরীর একটি হোটেলে দুদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী ও টোয়াপ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আনোয়ার। বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভা হয়েছে ঝালকাঠির কাঠালিয়ায়। উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নেতা সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মোস্তাফিজুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে গোপালগঞ্জে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ অন্যান্যরা। জুলাই সনদ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের নিউ মার্কেট এলাকায় এতে বক্তব্য রাখেন এনসিপির জেলা কমিটির আহ্বায়ক কামরুজ্জামান বুলু সহ অন্যরা। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে কিশোরগঞ্জে। গুরুদোয়াল কলেজ সংলগ্ন মুক্ত মঞ্চে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আতিকুর রহমান। 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় মতবিনিময় সভা হয়েছে গাইবান্ধায়। সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বরে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে খাগড়াছড়িতে। বিকালে দিনটি উপলক্ষে র্যালি শেষে একটি আলোচনা সভা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। পর্যটকদের বিরক্ত না করে পেশাদার ফটোগ্রাফারদের দায়িত্ব পালনে কর্মশালা হয়েছে কুয়াকাটায়। উদ্বোধন করেন টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর কাজী সাখাওয়াত হোসেন তপু। বক্তব্য রাখেন ফটোগ্রাফার সমিতির সভাপতি মোহাম্মদ রোজ্জান উল ইসলাম রাসেল।
পেশাদার অনেক আচরণ পর্যটকদের বিরক্তির উদ্রেক করে জানিয়ে পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানানো হয় কর্মশালায়। দিনব্যাপী কৃষি মেলা হয়েছে সুনামগঞ্জের জামালগঞ্জে। সকালে উপজেলা রেজিস্ট্রি মাঠে মেলায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকিন নূর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলে আগামী মাসে জুলাই সনদ, বললেন আলী রিয়াজ। 5 আগস্ট ছুটি ঘোষণার সিদ্ধান্ত সরকারের। শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার পূর্ণাঙ্গ শুনানি 25 জুন। ভিন্নমত দমনে জঙ্গি বিরোধী অভিযানের নামে গুমকে ব্যবহারের অভিযোগ গুম কমিশনের। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি। উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধানের আশা আসিফ মাহমুদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।